আচ্ছা, গতদিন আমরা শিখছিলাম, এখানে হচ্ছে ডে 3-তে অপটিন ফানেল বানানো শিখছিলাম। আজকে আমরা শুরুতে আর অন্য কিছু জিনিস শিখবো, যেমন হচ্ছে এই যে ফানেল পেজটা বানাইছি সেইটা যদি আমরা হচ্ছে একটু প্রিভিউতে দেখি। জনি ভাই কিছু বলবেন? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আমার এখন মেন বিষয় হচ্ছে আমি তো আসলে দেখতে পাচ্ছি, এই জন্য আর আমার খেয়াল থাকে না এটা। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। এইবার দেখা যাচ্ছে? বলতে চাচ্ছিলাম যে স্ক্রিন শেয়ার দিছিলেন না প্রথম, এটা বলতে চাচ্ছিলাম প্রথম। হ্যাঁ, আচ্ছা জি আচ্ছা, ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আজকে আমরা শিখব মোবাইল রেসপন্সিভ করা। ঠিক আছে? যেমন আমাদের, এবং সেই সাথে আরো কয়েকটা জিনিস আমরা, বেসিক কয়েকটা জিনিস দেখব যেগুলো আপনাদের এই ডিজাইন কাজে হেল্প করবে। এরকম টাইপের কিছু জিনিস আমরা দেখব। আচ্ছা, তো ধরেন এই পেজটাকে যদি আমরা এখান থেকে প্রিভিউতে ওপেন করি, দেখেন আমরা এইখানে কিন্তু এখন আমরা কিসে আছি, আমরা ডেস্কটপে আছি অথবা ল্যাপটপে আছি, এরকম স্ক্রিন দেখতেছি মনে করেন। কিন্তু এই পেজটা যদি আমরা মোবাইলে দেখতে চাই তাহলে পরে কেমন দেখাবে, আমরা সেইটা কি এই পিসি থেকে চেক করতে পারবো? হ্যাঁ, পারবো। আমরা যদি ক্রোম ব্রাউজারে থাকি, দেখেন সব ব্রাউজারে একই সিস্টেমেই হবে। এখানে আপনি ব্রাউজার যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করেন, এই যে নিচে ইনস্পেক্ট বলে যে অপশনটা, এই ইনস্পেক্টে ক্লিক করার পরে আপনি এরকম টাইপের হচ্ছে কিছু পাবেন। এটাকে বলা হয় ডেভেলপার মোড। ঠিক আছে? এই ডেভেলপার মোডে এটা হচ্ছে ইনস্পেক্ট ভিউ। এইখান থেকে আপনি দেখেন এই যে উপরে এখন এখানে দেখেন এরকম একটা বার দেখা যাইতেছে, যেখান থেকে আমরা চাইলে এটা আইফোন 10, আইফোন 12 প্রো, 14 প্রো ম্যাক্স, আশা করি 16 সামনে চলে আসতে পারে। ঠিক আছে? যাই হোক, এইখানে আপনার মোবাইল ভিউ, ট্যাব ভিউ, আইপ্যাড ভিউ, ঠিক আছে, সারফেস প্রো 7, এরকম যে ভিউতে আপনি কোন ভিউতে কেমন লাগবে সেইটা আপনি এখান থেকেও চেক করতে পারবেন। যেমন আমি যদি এখানে আইফোন 10 দিই, দেখেন আইফোন 10-এ আমাদের এরকম লুক এটা আসবে। দেখাচ্ছে অনেক ক্ষেত্রে আমার হচ্ছে এই টেক্সটটাকে ছোট করা লাগতে পারে ফোনের জন্য, আমাকে এই বাটনের টেক্সটটাকে একটু ছোট করে এক লাইনে নিয়ে আসা লাগতে পারে, তারপরে ডানে বামে স্পেসের দরকার হতে পারে। এরকম কাজ কিন্তু আমরা মোবাইলের জন্য জিনিসটাকে সুন্দর করা লাগতে পারে। তো এইটা যদি আপনাদের স্ক্রিনে এরকম না থাকে তাহলে এই যে দেখেন, এই যে এইখানে এরকম টাইপের দেখবেন যে ডেস্কটপ আর মোবাইলের আইকন আছে। এখন দেখা যাচ্ছে যে অন্য কোনো ব্রাউজারে গেলে আপনাকে এইটা এইখানে না থেকে এই কোণায় আসতে পারে। যে কোণাতেই থাকুক না কেন, আপনি এটাকে এইভাবে এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে এরকম এইখান থেকে আপনারা হচ্ছে কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে কমানো বাড়ানো করতে পারবেন। আর তারপরে আপনারা মনে করেন যে অনেকের হয়তো এরকম আলাদা উইন্ডোতে নাও পেতে পারেন, অনেকের হয়তো যে এরকম পাইতে পারেন, ইনস্পেক্ট করার পরে হয়তো দেখতেছেন যে এরকম একটা ভিউ এসছে, এরকম ভিউ এসছে। তার মানে এটা কিন্তু তখন ব্রাউজারের সাথেই, মানে যে ভিউ আপনার যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজের সাথেই এখানে লেগে আছে। তো এইটাকে জাস্ট এইখানে এই যে ডান পাশে যে 3টা ডট, এখানে ক্লিক করে এইটা হচ্ছে একেবারে এই যে আনলক ইনটু সেপারেট উইন্ডো করার জন্য এইটা যদি দেন তাহলে পরে বামে চলে আসবে, এটা দিলে ডানে চলে যাবে, এখানে দিলে পরে নিচে আসবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি অলওয়েজ এই যে সেপারেট করে রাখি, এটাতে আমার জন্য হেল্প হয়। যেহেতু আমি হচ্ছে 2টা মনিটর ব্যবহার করতেছি, সো দ্যাট দেখা যাচ্ছে যে একটা মনিটরে আমি এইভাবে টান দিয়ে হচ্ছে এটাকে সরায় রাখতে পারতেছি, বা এখানে তাহলে পরে আমি কাজ যখন এখানে প্রিভিউ দেখতেছি ওই পাশে যে আমি হচ্ছে বাকি চেঞ্জেস গুলা করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা এখান থেকে ইনস্পেক্ট ভিউটা ব্যবহার করতে পারবো। তারপরে মনে করেন আপনার কাছে একটা লাইভ ওয়েবসাইট আছে, যেমন মনে করেন যে আমার ওয়েবসাইটটাই যদি আমি ভিজিট করি, এইখানে আসার পরে এখানে হেডলাইনে
ফন্টের সাইজটা কত আছে, তারপরে এখানে প্যারাগ্রাফের টেক্সটে ফন্টের সাইজ কত আছে, ঠিক আছে। তারপরে মনে করেন এখানে বাটনের উপরে কি কালার আছে, বা টেক্সটের এখানে কি কালার, এই সব টাইপের যদি কোনো ইনফরমেশন আপনার দরকার পড়ে, সেটার জন্য আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, তাহলে পরে এটাকে বলা হয় ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশন। আমরা যদি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি, ফায়ারফক্সের জন্য এক্সটেনশন আছে। এই ক্ষেত্রে মনে করেন যে এক্সটেনশন গুলা কিভাবে ইনস্টল করতে হয়। আপনি প্রথমে মনে করেন যে ব্রাউজারে নতুন ট্যাবে যাবেন। এখন এখানে আপনার দরকার হচ্ছে যে টাইপের মানে যে পারপাসে আপনার এক্সটেনশন লাগবে সেই পারপাসটা লিখবেন, সেই সাথে আপনার এক্সটেনশন লিখবেন। যেমন মনে করেন আমি হচ্ছে এই ফন্ট কালার, এখানে কি কালার আছে সেই, বা এখানে ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে সেটা পিক করতে চাইতেছি। তো তাহলে আমার হচ্ছে কালার পিকার এক্সটেনশন, এক্সটেনশন ফর ক্রোম। আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে ফর ফায়ারফক্স, এইভাবে লিখে আপনি তখন সার্চ করেন ফর। আমি যেহেতু ক্রোমে আছি, ক্রোম, ক্রোম দিয়ে সার্চ করলাম, দেখেন তখন এই যে google.com, এই যে আমার ওয়েব স্টোরে ক্রোম ওয়েব স্টোর ডট chromewebstore.google.com, এখানে আমার কালার জিলা নামে এরকম দেখেন কালার পিকার, আইড্রপ, এরকম অনেক কালার জিলা, এরকম টাইপের অনেক প্লাগইন বলতেছে, এখানে আপনি অনেক হচ্ছে এক্সটেনশন পেয়ে যাবেন। এখান থেকে কোনো একটা এক্সটেনশন আপনি যান, যে এক্সটেনশনটা এখন এই কালার জিলা, এখন আমার এখানে অলরেডি এই যে কালার জিলা ইনস্টল করা আছে এই এক্সটেনশনটা, যার জন্য আমার কিন্তু এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। যে এক্সটেনশন এখানে ইনস্টল করা থাকবে না সেই ইনস্টল, সেরকম একটা এক্সটেনশনে আমি যাই, মনে করেন কালার পিকার আই ড্রপার, এইটা আমার এখানে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করা নাই, যার জন্য এখানে অ্যাড টু ক্রোম বলতেছে। এখন এইটা অ্যাড করাটা খুবই ইজি, আপনি এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেন, আপনার কাছে হয়তো একটা পপ আপ চলে আসতে পারে ইয়েস নো টাইপের, বা এখানে ওখানে ইয়েস বোধক যে বাটনটা থাকবে। সাপোজ আমি যদি এটাকে অ্যাড টু ক্রোম করি, দেখেন এই যে এখানে ক্যান্সেল আর অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তারপরে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, তারপরে আপনাকে কি করতে হবে, এই যে এই জায়গাটাতে দেখেন ফাইবারে মেসেজ আসতেছে। আচ্ছা, এইখানে দেখেন ব্রাউজারের এই জায়গাটাতে আমাদের এক্সটেনশন গুলা থাকে। এখানে যদি আপনি মনে করেন এখানে আপনি অ্যাড টু ক্রোম করার পরেও, আচ্ছা ভাইয়া আজকে আপনার গুগল মিট ক্লাস হবে না? ক্লাস তো হচ্ছে। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে অ্যাড করার পরেও আপনার যদি এক্সটেনশন এখানে শো না করে, সেই ক্ষেত্রে এই যে পাশে দেখেন একটা এই যে আইকনটা, এই আইকনটাতে এইটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশনের আইকন, এখানে ক্লিক করলে পরে আপনার যেসব এক্সটেনশন আপনার এখানে ইনস্টল করা আছে সেই সব এক্সটেনশন গুলা আপনি হচ্ছে দেখতে পাবেন। যে এক্সটেনশন গুলার পাশে এই যে এখানে এই যে পিন মতো আইকনটা এটা ভরাট করা থাকবে, সেই এক্সটেনশন গুলো অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লেতে থাকবে। আপনি যদি মনে করেন এখানে আমার এই যে কালার জিলা এখানে ডিসপ্লেতে আছে, আমি আনপিন করে দিলাম, এটা কিন্তু দেখেন এখান থেকে চলে গেল। আবার আমি পিন করে দিলাম, এটা চলে এসেছে, কিন্তু এটা সিরিয়ালে পরে চলে এসেছে। এখন এটাকে টেনে আমি আবার চাইলে এই যে সামনে বসায় দিতে পারি, এখানে বসায় দিতে পারি। যে এক্সটেনশনকে আপনার যে পজিশনে দরকার সেটাকে টেনে সেই পজিশনে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে এক্সটেনশন আপনার ম্যানেজিং সিস্টেম। আর এই জিনিসগুলো আসলে অনেক হেল্প করে, আপনারা এই টাইপের এক্সটেনশন, এটা বিভিন্ন বিভিন্ন কাজের বিভিন্ন এক্সটেনশন আছে, আপনারা এক্সটেনশন এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজনীয় যেসব ইউআরএল, এই যে প্রয়োজনীয় যেসব ইউআরএল, এইগুলা আমরা চাইলে বুকমার্ক করে রাখতে পারি। বুক
কোনো একটা ইউআরএল কে যদি বুকমার্ক করে রাখতে হয় তাহলে পরে আপনি সেই ওয়েবসাইটে থাকা অবস্থায় এইখানে দেখেন পাশে একটা স্টার চিহ্ন আছে, এটা হচ্ছে বুকমার্ক দিস ট্যাব। এখানে ক্লিক করলে এইবার আপনাকে বলতেছে যে নেম, মানে এই যে পেজটা, এই পেজটার নেম, এই পেজটার নেম আপনি যদি মনে করেন যে আপনি শর্টে এখানে অটোমেটিক এই পেজের যে টাইটেল, সেই টাইটেলটা এখানে পেয়ে যায়, সেটাকে আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে দিয়ে রাখতে পারবেন। তারপরে আপনি চাইলে এখানে এখানে যেমন ফোল্ডার, আমি যেমন ফোল্ডার আকারে সাজায় রাখছি, এরকম ভাবে ফোল্ডার আকারে সাজায় রাখতে পারবেন। অথবা অল বুকমার্ক, মানে এই যে বারটা, এই বারটা হচ্ছে, এই বারটাকে আমাদের অল বুকমার্ক বার বলা হচ্ছে, এই বারে থাকবে। এখন এটা এইখানে থাকবে নাকি হচ্ছে অল কোনো একটা ফোল্ডার আকারে এই যে এরকম টাইপের ফোল্ডার করে করে রাখবেন, সেটা আপনারা রাখতে পারবেন। আবার চাইলে আপনারা এই যে রিমুভ করে দিতে পারবেন। এই জিনিসটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে ওয়ার্ক স্পিডটাকে অনেক বাড়ায় নেয়। মনে করেন আপনি কোনো একটা কিছু শিখতেছেন, সেই শেখার জিনিসটাকে আপনি এরকম টাইপের স্কিল ফোল্ডার করে সেই তার ভিতরে রেখে দেন, তাহলে পরে কি হবে, আপনি এই যে মনে করেন আপনারা এখন একটা শর্ট কোর্স করতেছেন, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা ইউটিউব ঘাটাঘাটি করি বিভিন্ন কিছু শেখার জন্য। কোনো কিছু দেখাচ্ছে, আপনি কোনো একটা সিরিজ পাইলেন, যে সিরিজটা আপনার কাছে খুব ভালো লাগছে, কিন্তু দেখাচ্ছে সিরিজের ভিতরে 30টা ভিডিও আছে। একদিনে তো আপনার পক্ষে 30টা ভিডিও দেখা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে দেখাচ্ছে আপনি 6টা ভিডিও দেখলেন আর সেটাকে বুকমার্ক করে রেখে দিলেন, যে তাহলে পরে আপনি ইজিলি কিন্তু ওই বাটনটাই ক্লিক করে আপনি ওইখানে চলে যেতে পারবেন। যেমন মনে করেন এখানে আমার চ্যাট জিপিটি বুকমার্ক করা আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে আমার চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে আমরা সহজেই কিন্তু এইগুলোকে বুকমার্ক করে আমাদের ওয়ার্কের স্পিডটাকে বাড়ায় নিতে পারি। অনেক যখন আমাদের ব্রাউজার নতুন অবস্থায় থাকে তখন অনেক সময় এই বুকমার্ক বারটা শো নাও হইতে পারে। সেই ক্ষেত্রে দেখাচ্ছে আপনারা এই যে এখানে এই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে এসে দেখেন বুক বুকমার্কের এখানে যদি এই যে বুকমার্ক এন্ড লিস্ট, এখানে আসার পরে যদি এই যে শো অল বুকমার্ক এটাতে ক্লিক করে দেন, তাহলে পরে শো হয়ে যাবে। আবার যদি হাইড বুকমার্ক বার ক্লিক করেন তাহলে এই যে হাইড হয়ে গেল। আবার আপনি এখান থেকে আমাদের হচ্ছে বুকমার্ক এন্ড লিস্ট, এখান থেকে শো অল বুকমার্কে শো বুকমার্ক বার, সরি, শো বুকমার্ক বারে ক্লিক করলে আবার কিন্তু এটা দেখেন চলে আসলো। এইভাবে করে আপনারা ম্যানেজ করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আমাদের যদি একদম ফ্রেশ উইন্ডোজ হয়, আমরা যদি কেবল ক্রোমটা ইনস্টল করে থাকি, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বুকমার্ক বারটা শো করে না। এই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে এটা নাও পেতে পারেন, এই জন্য এটাও দেখায় দিলাম। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এখন আমরা যে যে এক্সটেনশন গুলা ব্যবহার করতে পারি, সেই এক্সটেনশন গুলার নাম আমি বলে দিচ্ছি, যে আপনারা এই এক্সটেনশন গুলা ব্যবহার করতে পারেন। পার্টিকুলার ভাবে আমার এই এক্সটেনশন গুলা পছন্দ এবং রেগুলার বেসিসে কাজে আমার হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে এই যে কালারজিলা, এই কালারজিলা এক্সটেনশনের সাহায্যে দেখেন আমি যে জায়গায় আমার কালারজিলা এক্সটেনশনে একটা ক্লিক করলাম, তারপরে আমি আমার ব্রাউজারে যে জায়গায় আমি নিয়ে যাব সেই জায়গাকার কালার কিন্তু সে পিক করতে পারতেছে, দেখেন। সো আপনাদের কাছে যদি খাতা থাকে বা পাশে কোনো নোট করার মতো কিছু থাকে, এক্সটেনশন গুলার নামগুলা একটু নোট করে নেন, তাহলে পরে পরে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আমি যেহেতু দেখাই দিলাম যে কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয়। এটা হচ্ছে এই যে কালারজিলা এক্সটেনশন। তারপরে একটা আছে হোয়াট ফন্ট। এই হোয়াট ফন্ট, এই এক্সটেনশনটার কাজ কি, এই যে আমার ওয়েবসাইটের মানে যে কোনো ওয়েব পেজের ভিতরে আপনার যে টেক্সট গুলো আছে, সেই টেক্সটের ফন্টের সাইজ, ফন্টে কি কালার ব্যবহার করা হয়েছে, লাইন হাইট, এই জিনিসগুলা বলে দিতে পারে। যেমন আমি এই এক্সটেনশনটাতে ক্লিক করার, এই হোয়াট ফন্টে ক্লিক করার পরে আমি ধরেন আমি এইখানে এই প্যারাগ্রাফের উপরে ক্লিক করলাম যে কোনো একটা জায়গায়, সে বলে দিচ্ছে ফন্টের নাম হচ্ছে নুনিত 400, এটা ওয়েট 400 ব্যবহার করা হয়েছে, লাইন হাইট এইটা, ফন্টের সাইজ এইটা, স্টাইল নরমাল, ফন্টে কি কালার ব্যবহার করা হয়েছে, এই যে ইনফরমেশন গুলা কিন্তু এই এক্সটেনশনের সাহায্যে বলে দিচ্ছে। এই দুটো এক্সটেনশন আপনাকে কিভাবে হেল্প করবে, যখন মনে করেন আপনি কোনো, এই যে আমরা গত দুইটা ক্লাসে দেখলাম যে কিভাবে আমরা
অপটিন পেজ বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি। যখন আপনি কোনো একটা, আমরা তো ইমেজ থেকে ডিজাইন করলাম, যার ফলে আমরা সঠিকভাবে হেডলাইনের ফন্টের সাইজ, ফন্টের কালার বা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, এই সব জিনিসগুলা কিন্তু আমরা পিক করতে পারতেছিলাম না, আমরা তুলে আনতে পারতেছিলাম না। কিন্তু যদি আপনাকে কখনো আপনি ফাইবারে বা আপওয়ার্কে বা পিপল পাওয়ারে বা যে কোনো জায়গার মাধ্যমে আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, সেই সময়ে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট লিংক দিয়ে বললো যে আমি এই সাইটটার মতো আমার হচ্ছে পেজটাকে বানায় দাও, তখন দেখা যাচ্ছে আপনাকে তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা দেখা যাচ্ছে বলছে যে হ্যাঁ তুমি তার কাছ থেকে কালারটা ব্যবহার করতে পারো বা তার ফন্টটা ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে আপনাকে তার ওয়েবসাইটটা অ্যানালাইসিস করার জন্য হলেও কিন্তু জানতে হবে যে সে কোন ফন্টটা ব্যবহার করছে বা কি কালার ব্যবহার করতেছে। এই জিনিসগুলো আপনি অ্যাকুরেট ভাবে পিক করতে পারবেন এই এক্সটেনশন গুলোর মাধ্যমে। আর আরেকটা এক্সটেনশন আছে, এইটা আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, ইনস্টল নাও করতে পারেন। সেটা হচ্ছে এই যে ওয়াপালাইজার। এই ওয়াপালাইজার এক্সটেনশনের কাজ হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট যদি ওপেন থাকে, সেটা কোন প্ল্যাটফর্মে বানানো হয়েছে, কোন সিএমএস বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে, এইসব ইনফরমেশন গুলো প্রোভাইড করে, যেটা দেখাচ্ছে আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তারপরে আমি আরেকটা এক্সটেনশন যেটা ব্যবহার করি, এই যে এনাবল রাইট ক্লিক ফর গুগল ক্রোম। এই এনাবল রাইট ক্লিক ফর গুগল ক্রোম এই এক্সটেনশনটা কি করে, অনেক সাইটে আসলে দেখবেন যে আপনি ওয়েবসাইটে থাকা অবস্থায় রাইট ক্লিক করবেন, আপনাকে এই রাইট ক্লিক করলে এই যে আপনি অপশনগুলো পাচ্ছেন, এই অপশনগুলো আপনি পাবেন না, রাইট ক্লিক করলে কোনো কাজই হবে না। ওইরকম ক্ষেত্রে আমরা এই এনাবল রাইট ক্লিক এই এক্সটেনশনটা যদি ক্লিক করে এই যে অন করে দিই, তাহলে পরে আপনি রাইট ক্লিক করলে দেখবেন যে আপনি এই রাইট ক্লিকের এই অপশনগুলো তখন পাইতেছেন। তারপরে আরেকটা এক্সটেনশন যেটা হচ্ছে, এটা হচ্ছে গো ফুল পেজ। এই গো ফুল পেজ এক্সটেনশন কি সাহায্যে আমি যেটা করি, যে অনেক সময় আছে যে আমি এই পেজটা বানাইলাম, এই পেজটা ডিজাইন করার পরে এখন আমার মনে হইলো যে ক্লায়েন্টকে আমি হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট নিয়ে আমি একটু স্ক্রিনশট দেখাই, বা আমি এই কাজটার আমার রেকর্ডে রাখার জন্য, হ্যাঁ যে আমি এই কাজটা করছি, আমার একটা ওয়ার্ক স্যাম্পল হিসেবে আমি ইমেজটাকে রেখে দিতে চাই। বা আপনি মনে করেন এই প্রজেক্টটা আপনি কোনো ক্লায়েন্টের জন্য করছেন, তখন আপনি অর্ডারটা ডেলিভারি দিতেছেন, সেই ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাটাচ করে দিবেন। সেই ক্ষেত্রে আমরা তো চাইলে যে উইন্ডোজের ক্ষেত্রে আমাদের ডিফল্ট যে স্নিপিং টুলস, এই স্নিপিং টুলসের সাহায্যে আমরা হচ্ছে এইভাবে করে কিন্তু যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গার স্ক্রিনশট তুলতেই পারি। আর কিন্তু আমাদের এইটা তো এতটুকু, কিন্তু আমাদের এইটা যদি অনেক লম্বা একটা পেজ হইতো, সেই ক্ষেত্রে আমাদের পুরো, আমরা কি এরকম ভাবে খন্ড খন্ড যদি স্ক্রিনশট তুলি তাহলে পরে তো সেটা সমস্যা। আমরা চাইতেছি একটা স্ক্রিনশট হবে যেটা পুরো একবারে পুরোটা কভার করবে। ওই রকম ক্ষেত্রে আপনি এই গো ফুল পেজে ক্লিক করেন, দেখেন সে একদম ফুল পেজ আপনার জন্য স্ক্রিনশট নিয়ে নিল। এইবার আপনি চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন, আপনি পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য গো ফুল পেজ এই এক্সটেনশনটা হেল্প করবে। এই তো এই কয়েকটা এক্সটেনশন আপনারা রেগুলার বেসিসে ব্যবহার করতে পারেন, আপনাদের কাজের অনেক হেল্প হবে আশা করি। স্পেশালি এই হচ্ছে কালারজিলা, হোয়াট ফন্ট, তারপরে হচ্ছে এই গো ফুল পেজ এক্সটেনশন, এই তিনটা এক্সটেনশন আপনাদের কাজের গতিকে বাড়ায় দিতে সাহায্য করবে। এইগুলা কি বুঝতে পারছেন আপনারা এই বিষয়টুকু? জি, বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর তাহলে পরে এই পর্যন্ত আমরা গেলাম। এবার আমরা আবার ব্যাক চলে আসি আমাদের মোবাইল রেসপন্সিভে। যে মোবাইল রেসপন্সিভ বলতে আমি কি বুঝাইতেছিলাম, যে আমাদের এই যে পেজগুলো আমরা ডিজাইন করতেছি, এইগুলা এখন যেমন ডেস্কটপে দেখতে কেমন লাগতেছে সেটা বুঝতে পারতেছি, কিন্তু সেই জিনিসটা যদি আমাদের মোবাইলে কেমন লাগবে সেইটা যদি আমরা দেখতে চাই, বা সেই জিনিসটাকে যদি আমরা মডিফাই করে একটা গ্রহণযোগ্য ডিজাইনে, যে না মোবাইলেও যাতে পেজটা সুন্দর লাগে। আর মোবাইলে পেজটা একটা, এখনকার যুগে কিন্তু আপনি যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, মোবাইলের জন্যই স্পেশাল ভাবে ডিজাইন করার দরকার পড়ে। এর কারণটা হচ্ছে কি, যে আমাদের কিন্তু মোবাইল ইউজারের সংখ্যাই সব থেকে বেশি। যেমন দেখেন এই কোর্সে কিন্তু এনরোলমেন্টের সময়
থেকে এখন কিন্তু অনেক স্টুডেন্ট কম, কিসের জন্য? অনেক পরিমাণ স্টুডেন্ট হচ্ছে চিন্তা করছিল যে এই কাজগুলা হয়তো মোবাইল দিয়ে সম্ভব, বা আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকেই তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে মোবাইল ইউজারের সংখ্যাটা কিন্তু বেশি। আর তাছাড়াও এখন পিসি দিয়ে কাজ করার থেকে আমরা যারা প্রফেশনালি কাজ করতেছি তাদের হিসাব আলাদা, কিন্তু নর্মালি আপনি স্কুল কলেজের ক্ষেত্রে চিন্তা করেন, ল্যাপটপ হয়তো আছে অধিকাংশরই, কিন্তু দেখা যাচ্ছে যে ল্যাপটপে বসে কম, মোবাইল দিয়ে আমরা সারাক্ষণ বসে রয়েছি, তাই না? যে কোনো ওয়েবসাইট থেকে বলেন বা অ্যাপ বলেন, আমরা মোবাইলেই বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যার ফলে এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো একটা পেজ বানাইলে বা কোনো একটা অ্যাপ বানাইলে সেটাকে মোবাইল ফ্রেন্ডলি করাটাই হচ্ছে সব থেকে বেশি টার্গেট থাকে। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদেরকে আমাদের ল্যান্ডিং পেজকে মোবাইল রেসপন্সিভ করাটাও শিখতে হবে। তো এর জন্য মনে করেন আমরা যে গতকালকে যে প্রজেক্টটা বানাইছিলাম অপটিন ফানেল, এই প্রজেক্টটা দিয়ে আমরা আমাদের মোবাইল রেসপন্সিভের হাতে খড়িটা করব। তারপরে আমরা যখন পরবর্তীতে আরো ফানেল বানাবো তখন সেইগুলো বানাবো এবং সেইগুলোর সাথে সাথে মোবাইল রেসপন্সিভও করব। আজকে আমরা তাহলে এই আগের দিনের যে ক্লাসটা ডে 3 অপটিন ফানেল, এই ফানেলেই আমি প্রবেশ করতেছি এবং অপটিন পেজটা, এই পেজটাকে আমি এডিট পেজে নিয়ে নিয়ে রাখতেছি, কারণ কি আমরা এই পেজটাকে আমরা হচ্ছে মোবাইল রেসপন্সিভ করব। এখন যে ভিউটাতে আমি আছি এটা হচ্ছে কি ভিউ বলতে পারবেন কি? এখন আমি কি ভিউতে আছি? এটা ডেস্কটপ ভিউ। আচ্ছা, এখন এই ডেস্কটপ ভিউ থেকে আমি যদি মোবাইল ভিউতে যাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ভাই ওই যে ডেস্কটপের পাশে যে মোবাইল আছে ওখানে ক্লিক করতে হবে। এই তো এই মোবাইল যে ডেস্কটপ আইকন, এর পাশে যে মোবাইল আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে, তাহলে পরে আমি আমার ডেস্কটপ ভিউটা দেখতে পাবো। আবার যদি এই মোবাইল ভিউ দেখতে পাবো, আবার যদি মোবাইল ভিউতে কাজ করার পরে আমার ডেস্কটপ ভিউতে ব্যাক করা লাগে তাহলে পরে আমি আবারও এই ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপ ভিউ আমি দেখতে পাবো। তাহলে এখন মনে করেন আমার যেহেতু মোবাইলে কাজ করতে হবে, তো আমি মোবাইলে আসলাম। এইবার দেখেন ভিডিওর মতোই আছে, কোনো সমস্যা নাই। এইখানে একটা জিনিস দেখেন, আপনি যখন ডেস্কটপ ভিউতে ছিলেন এই ইমেজ এইটা এইভাবে শো করতেছিল, কিন্তু মোবাইল ভিউতে ওইভাবে শো না করে এইখানে দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? ক্লিক ফানেল এই এলিমেন্টটাকে ডিফল্ট ভাবেই যাতে মোবাইল ভিউতে সুন্দর লাগে সেইভাবেই তারা ডিজাইন করে রাখছে। কিন্তু এইখানে দেখেন আমার ডেস্কটপ ভিউতে এইটা যেমন এক লাইনে ছিল, টেক্সটটাকে একটু বড় করে রাখা গেছে। মোবাইল ভিউতে আসার পরে টেক্সটটাকে যখন আপনি বড় করতেছেন তখন সে 2 লাইনে চলে আসছে। 2 লাইনে এসছে সেটা বড় সমস্যা না। বড় সমস্যাটা হচ্ছে যে এটাকে যদি আরেকটু টেক্সটটা ছোট করতাম তাহলে হয়তো দেখতে ভালো লাগতো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এলিমেন্টাল সেটিংসে যে এতক্ষণ আমরা ফন্ট সাইজ নিয়ে কাজ করতেছিলাম, এখানে কমানো বাড়ানো করতেছিলাম না, এইখানে যে ফন্ট সাইজে দেখেন যেটা আপনি এখানে যেটা ভ্যালুটা দিচ্ছেন এইটা হচ্ছে ডেস্কটপের জন্য প্রযোজ্য। মোবাইল ভিউ এর জন্য আমাদেরকে এইটাতে কাজ করতে হবে। আপনি যখন দেখেন এখন এখানে যখন বাড়ানো কমানো করতেছেন, খেয়াল করে দেখেন এই জায়গাতেও ভ্যালুটা কিন্তু বাড়া কমা অটোমেটিক হচ্ছে, তাই না? এটা অটোমেটিক বাড়তেছে, কিন্তু আপনি চাচ্ছেন মোবাইলের জন্য ডিফারেন্ট একটা ফন্টের সাইজ, সেটা হতে পারে 32 পিক্সেলের থেকে বড়ও হতে পারে সাপোজ, কিন্তু আপনি চাচ্ছেন মোবাইলের জন্য ডিফারেন্ট একটা ফন্ট সাইজ সেট করতে। সেই ক্ষেত্রে আপনার এই যে সিকল আইকনটা, এই যে লিংক টাইপের যে আইকনটা, এই আইকনটাকে আপনার ব্রেক করে দিতে হবে। আপনি এরপরে একটা ক্লিক করেন, মাউসের লেফট ক্লিক করেন, এটা ব্রেক হয়ে যাবে। এইবার আপনি এখান থেকে সর্বনিম্ন 10 পিক্সেল, সর্বোচ্চ আপনি 72 পিক্সেল মনে হয়, হ্যাঁ 72 পিক্সেল আপনি সেট করতে পারবেন। চাইলে অ্যাকচুয়ালি এখান থেকে আপনি মনে করেন এটা 32 আছে, আমি এখানে 24 পিক্সেল করে দিলাম বা 26 পিক্সেল করে দেখি, হ্যাঁ 26 পিক্সেল করে দিলাম। তাহলে পরে কি এবার দেখেন তো দেখতে আরেকটু ভালো লাগতেছে না? এইটা মনে করেন আপনার ডেস্কটপে হচ্ছে 18 পিক্সেল আছে, আপনি মোবাইলে এটাকে বলতেছেন যে 17 পিক্সেল হয়ে যাবে, বা মোবাইলে এটা 16 পিক্সেল হোক, ঠিক আছে? এইভাবে করে আমরা অ্যাকচুয়ালি দেখেন এইটাতে আপনি আসেন,
এই যে ফন্ট সাইজ এখানে ডেস্কটপে 26 আছে, আপনি মোবাইলের জন্য 20 পিক্সেল করে দেন। আপনার যদি এখানে সাব টেক্সট থাকতো তাহলে সাব টেক্সটের জন্য কিন্তু মোবাইল সাব সাইজ এটা আপনি চেঞ্জ করে নিতে পারতেন। এরকম ভাবে আপনার যেটা যেটা এইগুলা দেখা যাচ্ছে যে না এইগুলা দেখতে খারাপ লাগতেছে না, এগুলা মোটামুটি আছে থাকুক, তাহলে পরে এইবার দেখেন এবার কিন্তু একটা দেখতে আরেকটু ভালো লাগতেছে। এইভাবে করে এখন এই পেজটাতে অ্যাকচুয়ালি মোবাইল ভার্সন করার মতো তেমন আহামরি কাজ নেই, যার জন্য আপনি হচ্ছে এটা এভাবে করতে পারলেন বা আমরা অল্পতেই কাজটা করতে পারলাম। কিন্তু আমাদের যেটা গোল ছিল বুঝতে পারার যে বিষয়টা, সেইটা কিন্তু এখন আমরা বুঝে ফেলছি যে মোবাইলের রেসপন্সিভটা আমরা কিভাবে করতে পারি। যখন আপনার অনেক বড় পেজ হবে, অনেক বড় ডিজাইন কমপ্লেক্সিটি আসবে, তখন কিন্তু এই মোবাইল রেসপন্সিভ করাটাও আপনার জন্য তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপারও হয়ে যাবে। আচ্ছা, এই গেল একটা বিষয়। আর গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যে জিনিসটা দেখা যাচ্ছে যে ওই শো হাইডের কাজ। এখন ধরেন আমি এই পেজেই আপনাদেরকে শো হাইডের যে কাজ সেটা দেখাই দিব। ধরেন এইখানে একটা সেকশন আছে, এই এই রোটার আমরা হচ্ছে এখানে শো হাইট দিলাম, এইখানে আমরা শো হাইট প্র্যাকটিস করব। এখানে ধরেন একটা বাটন আছে, হাইট। আচ্ছা, এই শো আর হাইড এটা করার জন্য আমাদেরকে এই বাটন গুলার কোথায় যাইতে হবে বলেন তো কেউ একজন? কি সেট করতে হবে এই বাটন গুলাতে? অ্যাকশন সম্ভবত। জি, অ্যাকশন সেট করতে হবে। কারণ কি যে শো বা হাইড এইগুলা হচ্ছে এক একটা ইভেন্ট। এই ইভেন্ট কখন হবে? যখন এই বাটনটাতে ক্লিক করবে, তাই না? সো দ্যাট আমাকে ক্লিক করলে পরে কোন ইভেন্ট অ্যাক্টিভেট হবে সেইটা অ্যাকশন হিসেবে সেট করে দিতে হবে। তো আমি মনে করেন শো, এই শো বাটনে এই হাইড বাটনের কাজে ধরেন আমি এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা যখন হাইড বাটনে ক্লিক করলে হাইড হবে, শো বাটনে ক্লিক করলে এটা শো হবে সাপোজ। তো আমি হাইড বাটনের সেট অ্যাকশনে গেলাম, ধরেন আমি শো হাইড অ্যাকশনে গেলাম। এবার হাইড বাটনে ক্লিক করলে দেখেন এই যে এইটা আপনি যে এলিমেন্টটার উপরে মাউস এখানে মাউস নিবেন দেখেন সেই এলিমেন্টটা সিলেক্ট হচ্ছে না। দেখেন আমি যখন এই যে এখানে এলিমেন্ট এটার উপরে মাউস নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার এটা যে সিলেক্ট হচ্ছে সেটা নীল কালারের বোঝা যাচ্ছে। আপনার যখন ভিডিওর উপরে নিচ্ছি তখন দেখেন ভিডিওটা নীল হচ্ছে। আমি যে এখানে হেডের উপরে নিচ্ছি তখন এই হেডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না, কারণ এইটা দেখাচ্ছে। সো আমরা কি করি, হাইডের সেট অ্যাকশন করি, হাইড দিস কোনটাকে হাইড করবে, এলিমেন্ট কোন এলিমেন্টটা হাইড করবে আমাদের এই যে ফিচারটা এটাকে হাইড করে দিবে, ঠিক আছে? আর শো বাটনে ক্লিক করলে আমার শো হবে কোনটা, এই এলিমেন্টটা। এবার যদি আমরা যাই, এইভাবে আপনি চাইলে কোনো একটা রোকে হাইড করতে পারবেন, কোনো সেকশনকে হাইড করতে পারবেন। দেখেন আমি যে হাইড বাটনে ক্লিক করলাম এটা হাইড হয়ে গেল না, শোতে ক্লিক করলাম দেখেন এটা চলে আসলো, আমি আবারও হাইডে ক্লিক করলাম চলে গেল, শোতে ক্লিক করলাম চলে আসলো। বিষয়টা কি মজার না? জি ভাই, মজার। হুম। আচ্ছা, আর তারপরে ধরেন আমি ডিলিট কেন করতেছি, রেখেই দিতাম।
আমরা এখানে আবার আরেকটা জিনিস নিই, কাউন্টডাউন টাইমার। ঠিক আছে, এটা না, আমরা কাউন্টডাউন টাইমার বিষয়ে যেটা, যে কাউন্টডাউন টাইমারটা কি কাজ করতেছে। আহ, সকালবেলা যে সাব্বির ভাই যে প্রবলেমটা দিছিলেন যে এরকম ডিজাইন কিভাবে করব, ওইটার উপরে আমি সকালবেলাতেই হচ্ছে একটা ভিডিও রেকর্ড করে অলরেডি ইউটিউবে দিয়ে দিছি, আপনারা ওইটা থেকে দেখে নিতে পারবেন, সো দ্যাট আপনাদের হচ্ছে আর ওই সেম ডিজাইন আবার বারবার একই ডিজাইন করতে থেকে আমরা ক্লাসের সময়গুলো আর নষ্ট করতে চাইনি আমি। তো এখন ওই যে ভিডিওটা, ওই 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 ভিডিওতে আমি হচ্ছে কাউন্টডাউন টাইমার নিয়ে আপনাদেরকে দেখাইছি, কারণ যে ডিজাইনটা ভাই দিছিল ওই ডিজাইনে কাউন্টডাউন টাইমার এর একটা অপশন ছিল, আমি ওখানে দেখাইছিলাম। তো এইখানে আমি এই মিনিট টাইমার নিয়ে একটা জিনিস দেখাই। আমি মিনিট টাইমার এলিমেন্টটা নিলাম আমার এইখানে, মনে করেন মিনিটের এইখানে আমি একটা জিনিস দিয়ে দিলাম যে মিনিট না, 1 মিনিট মানে অনেক লম্বা সময় হয়ে যাবে। মনে করেন আমাদের এখানে আমরা হচ্ছে 40 সেকেন্ড টাইম সেট করলাম। ঠিক আছে, এই 40 সেকেন্ড টাইম পরে কি হবে, 40 সেকেন্ড টাইম পরে যখন এক্সপায়ার অ্যাকশন, তার মানে যখন এই টাইমটা এক্সপায়ার হবে তখন কি করবে, তখন আমরা চাইলে আইদার রিডিরেক্ট টু ইউআরএল, এখানে যদি আমরা কোনো ইউআরএল দিয়ে দিই তাহলে 40 সেকেন্ড পরে ওই ইউআরএল এ চলে যাবে। যেমন মনে করেন রিডিরেক্ট টু ইউআরএল, এখানে আমি দিয়ে দিলাম https:/hellomaruf.com, এটা দিয়ে দিলাম, সেভ করলাম, পেজটা প্রিভিউতে ওপেন করি, দেখেন আমাদের কাউন্টডাউন টাইমারটা চলতেছে। যখন 40 সেকেন্ড কভার হয়ে যাবে তখন সে অটোমেটিক আমাদেরকে নিয়ে চলে যাবে। আপনারা দেখতে থাকেন, ততক্ষণে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। হয়েছে না এইটা বাস্তবিক, এখানে তো আমি রিডিরেক্ট আপনাদেরকে এমনি জাস্ট দেখাইলাম, এইটার একটা বাস্তবিক প্রয়োগ আছে। সেটা হচ্ছে আমরা অনেক সময় আছে যে ভিএসএল পেজ বানাই, সেই পেজের মধ্যে শুধুমাত্র একটা হেডলাইন, একটা ভিডিও আর এরকম টাইপের একটা অ্যাকশন বাটন দিয়ে দিই। ঠিক আছে, তারপরে একটা এরকম কাউন্টডাউন টাইমার থাকে, ওইরকম দেখা যাচ্ছে যে 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট এরকম একটা টাইমার সেট করে দিই, যে ওই টাইমটা পরে আমাদের হচ্ছে পেজের বাকি অংশ শো করে। তো এইখানেও আরে আমি এটাও একটু আপনাদেরকে দেখায় দিই। এটা যেমন রিডিরেক্ট করলাম, এই রিডিরেক্ট না করে আমরা চাইলে মনে করেন এই অংশটা আমাদের হাইড অবস্থায় আছে, কিভাবে হাইড থাকবে সেটাও আমি দেখাচ্ছি। এইটা মনে করেন আমাদের কি শো হবে, কোনটা শো হবে, মনে করেন যখন আমাদের এই 40 সেকেন্ড সময় না, আমরা এটাকে আরো কমায় দিই, 20 সেকেন্ড করে দিই, 20 সেকেন্ড সময় পরে আমাদের এই বি ইয়োর ওন ইকোনমি এই সেকশনটা ওপেন হবে, আর এই সেকশন বলতেছি, এই কলামটা ওপেন, এই রোটা ওপেন হবে, আর এই রোটা হাইড হয়ে যাবে। দেখেন আমরা হচ্ছে এটার যদি 20 সেকেন্ড টাইমার সেট করে দিছি, এক্সপায়ার অ্যাকশন শো অ্যান্ড হাইড, হাইড হবে কোনটা, হাইড হবে আমাদের এই যে 2 কলামের রোটা, আর শো হবে কোনটা, আর শো হবে হচ্ছে আমাদের 3 কলামের রো, 3 কলামের রো। এইবার যদি আমরা এটাকে সেভ করি, এবার যদি আমাদের প্রিভিউতে দেখি, ও আচ্ছা, দেখেন আমাদের এখন কিন্তু এইটা আমাদের ওপেন, এটা আমাদের ভিউ অবস্থায় আছে, নিচে এখন কি আমাদের আর সেই
3 কলামের বি ইওর ওন এটা আছে নাই। আমাদের এই যে 6 সেকেন্ড 5 সেকেন্ড 4 সেকেন্ড 3 2 1, এবার দেখেন আমাদের উপরের অংশটা হাইড হয়ে গেল, নিচের অংশটা এবার হাজির হয়ে গেল। এরকম টাইপের কাজ আমরা চাইলে এই সব কাউন্টডাউন এলিমেন্ট গুলা দিয়ে আমরা করতে পারি। এই কাজটা দেখেন আমরা যদি কাউন্টডাউন টাইমার নিই, এই এলিমেন্টটাকে নিই, তাহলে পরে কি হবে, এই এলিমেন্টটা থাকলে আমরা কিন্তু এক্সপায়ার অ্যাকশনের ঠিক সেম কাজটাই করতে পারি। এটা দিয়েও আমরা সেই সেম কাজটা করতে পারবো। আচ্ছা, দুইটা জিনিস আপনাদের দেখাইতে চাইছিলাম, অ্যাকচুয়ালি তিনটা জিনিস। এই এক্সটেনশন গুলা দেখাইতে চাইছিলাম আজকে, এই শো হাইডের কাজ দেখাইতে চাইছিলাম, আর মোবাইল রেসপন্সিভটা আমরা কিভাবে করি বেসিক্যালি সেইটা আমরা দেখাইতে চাইছিলাম। ও আরো একটা জিনিস আপনাদেরকে এখন দেখায় দিই, সেটা হচ্ছে অনেক সময় আপনারা, আচ্ছা এই জিনিসটাকে একটু ফ্রেশ একটা পেজ নিই, তাহলে দেখাতে ইজি হবে এই ডিজাইনে না যেয়ে। আমরা এইখানেই মনে করেন আমি একটা নতুন একটা স্টেপ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ডে 4, ডে 4-এ আমি অপটিন পেজে নিচ্ছি। এডিট পেজে যাইতেছি। এখন মনে করেন এইখানে আপনার একটা হেডলাইন আছে, এইখানে দুইটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা বাটন আছে, আর এই পাশে একটা ইমেজ আছে। ঠিক আছে, ধরেন এইটা যে ভাইয়ের ছবি, আমি সেই ছবিটাই মনে করেন এখানে ওপেন করে দিলাম। মনে করেন এরকম একটা আপনার ডিজাইন করছেন, এইটা আপনি হচ্ছে প্রিভিউতে দেখতে চাইতেছেন, তাহলে আপনি ডেস্কটপ ভিউতে তো ঠিক এরকম ভাবে দেখবেন, তাই না? এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি যখন যদি ইন্সপেক্টর থেকে আমরা একটু মোবাইল ভিউতে যাই, দেখেন আমরা যদি মোবাইল ভিউতে যাই তাহলে পরে আমরা দেখতেছি হেডলাইন, প্যারাগ্রাফ, তারপরে ইমেজ। কিন্তু আপনি এখন চাইতেছেন যে ইমেজটা এইখানে না থেকে হেডলাইনের পরে আমার এইখানে শো করুক মোবাইল ভিউতে। ডেস্কটপে যেমন আছে ওরকমই থাকবে, কিন্তু মোবাইলে যখন আমি আসব তখন আমার এই টাইটেলের পরে ইমেজটা শো হবে, এইখানে না শো হয়ে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটাকে আপনি ক্লোন করে ডুপ্লিকেট করে নেন। তারপরে এই যে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকন থেকে এই যে নিচে দেখেন এখানে ডেস্কটপ আর মোবাইল, এই মোবাইল আর ডেস্কটপ দুইটা অপশন আছে। এইখানে যদি আপনি মোবাইলের আইকনের উপরে রাখেন, দেখেন এখানে টেক্সট দেখাচ্ছে মোবাইল অনলি। এর মানে হচ্ছে আপনি যদি এইটা সিলেক্ট করে দেন তাহলে ওই ইমেজটা শুধুমাত্র মোবাইল অনলি হয়ে যাবে, মানে মোবাইলে শো করবে। তাহলে এইবার এই ইমেজটাকে টেনে এনে আপনি হেডলাইনের পরে দিয়ে দেন। এবার একে যদি আপনি একটু প্যাডিং দিয়ে দেন, হয়ে গেল। আর এই ইমেজটা এখন যদি সেটিংসে আসেন, দেখেন অল, তার মানে মোবাইল এন্ড ডেস্কটপ সবার জন্যই রয়েছে। কিন্তু এটাকে যদি আপনি অলে রেখে দেন তখন তাহলে কি হবে, আপনি যখন এই পেজটাতে যাবেন তখন সে ডেস্কটপেও শো হবে, মোবাইলেও শো হবে। কেমন দেখেন, আমি এটাকে যদি সেভ করি, দেখেন এইটা মোবাইল অনলি থেকে পাচ্ছে, আর নিচে এইটা অল হিসেবে পাচ্ছে। এখন যদি আমি এইটাকেও ডেস্কটপ অনলি করে দিই, এইবার তাইলে দেখেন যখন আমি ডেস্কটপে থাকবো তখন এই ইমেজটাকে পাবো, যখন আমি মোবাইলে যাব তখন এই ইমেজটাকে পাবো। এইভাবে আমরা কোনো একটা এলিমেন্টকে ডেস্কটপ অনলি অথবা মোবাইল অনলি করতে পারি। এবার যদি আমরা এই পেজটাকে রিলোড করি, দেখেন আমাদের এইখানে মোবাইল অনলি ইমেজটা আছে, আর কোনো ইমেজ নাই। এবার যদি আমরা ডেস্কটপ ভিউতে যাই তাহলে দেখেন আমরা ডেস্কটপে ইমেজটাকে যেভাবে সেট করছিলাম সেইভাবে আমরা এখানে পাইতেছি, কিন্তু মোবাইলের যে ইমেজটা সেটাকে কিন্তু আমরা আর পাচ্ছি না।
এইভাবে আমরা একটা এলিমেন্টকে মোবাইল অনলি ডেস্কটপ অনলি করতে পারি। এখন মনে করেন কোনো একটা এলিমেন্ট, কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট হতে পারে, কোনো একটা রো হতে পারে, কোনো একটা সেকশন হতে পারে, আমরা চাইলে সেটাকে হাইড করে রাখতে পারি। দেখা যাচ্ছে যে আমরা পার্মানেন্টলি ওই এলিমেন্টটাকে বা ওই রোটাকে বা ওই সেকশনটাকে ডিলিট না করে দিয়ে, মনে করেন আপনি কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, সেই ক্লায়েন্ট বারবার হচ্ছে রিভিশন করতেছে, তার দেখা যাচ্ছে যে একবার এই ডিজাইন বলতেছে, আরেকবার ওই ডিজাইন বলতেছে। বা আমাদের কাজের ক্ষেত্রেও অনেক সময়ই আমাদের দরকার পড়ে যে এই সেকশনটাকে বা এই এলিমেন্টটাকে হাইড করে রাখা। সেই কাজটা আমরা কি করে করি, কোনো একটা এলিমেন্টকে বা রোকে বা সেকশন যেটাই হোক না কেন, তার সেটিংসে যাবেন। তারপরে এই যে মোবাইল ডেস্কটপের পাশে যে একটা চোখের আইকন আছে, এইটাকে হচ্ছে হাইড আইকন, এই হাইড আইকনে ক্লিক করে দেন, সে অটোমেটিক হাইড হয়ে গেল। এইবার ওকে যদি আবার আপনার ফিরিয়ে আনতে হয়, তখন যেটা করতে হবে সেটা কোন টাইপের আইটেমকে আপনি হচ্ছে হাইড করছেন, সেকশনকে হাইড করছেন, রোকে হাইড করছেন, না কলামকে হাইড করছেন, নাকি এলিমেন্টকে হাইড করছেন, সেইটার উপরে ডিপেন্ড করে আপনি যাকে হাইড করছেন তার উপরে যে ম্যানেজে যাবেন। কলামের ক্ষেত্রে তো এই হচ্ছে ম্যানেজ কলাম, বাকিগুলার ক্ষেত্রে আমাদের ম্যানেজের অপশন আছে। এখন আমরা যেহেতু একটা বাটন এলিমেন্ট হাইড করছি, সো এলিমেন্টের ম্যানেজে গেলে ম্যানেজ এলিমেন্টে গেলাম। এইখানে দেখেন আমরা যাকে হাইড করছি সে আমাদের এখানে দেখেন হাইড অবস্থায় আছে। এইখানে যেটা হাইড অবস্থায় দেখাচ্ছে এইটা হচ্ছে কি আমাদের মোবাইল অনলি যে ইমেজটা সেইটা। তো এখন যেহেতু ওইটা আমরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হাইড করছি, তো ওইটা থাকবে। এখন আমাদের মনে করেন বাটনকে ফিরিয়ে আনা দরকার, তাই আমরা বাটনের এটাতে যদি আবারও এই দাগটা তুলে দিই, তাহলে এই হাইড রুলটা তুলে দিই, তাহলে এটা আবারও কিন্তু আমাদের ভিজিবল হয়ে গেল। এইভাবে করে আপনি চাইলে যে কোনো একটা রোকেও আপনি হাইড করতে পারেন, যে কোনো একটা সেকশনকেও হাইড করতে পারেন। আবার এভাবে না করে আপনি যদি কোনো, এখানে আপনার অনেকগুলা সেকশন আছে, মনে করেন অনেকগুলা সেকশন আছে, আপনি এদেরকে এইখান থেকে না গিয়ে একবারে ডিরেক্ট সেকশনের ম্যানেজ থেকেও কিন্তু আপনি এই জায়গা থেকেও আপনি হাইড করতে পারবেন। রোর ক্ষেত্রেও এই ম্যানেজে গিয়ে আপনি এখান থেকেও হাইড করতে পারবেন। এলিমেন্টের ক্ষেত্রে ম্যানেজার যেও আপনি এখান থেকে হাইড করতে পারবেন। এই হচ্ছে আরো একটা জিনিস। ওকে, তাহলে আই থিংক আমরা এই বেসিক জিনিসগুলা বুঝতে পারছি। মোবাইল রেসপন্সিভ করাটাও মোটামুটি বুঝে গেছি, কিভাবে হচ্ছে মোবাইল অনলি এলিমেন্ট করতে হয় সেটাও বুঝে গেছি। এইবার আমাদের হচ্ছে পরবর্তী যে হচ্ছে ধাপ, সেই ধাপগুলোতে আমাদের আগানোর সময় হয়ে গেছে। এখন একটা জিনিস, এখন একটা জিনিস যে আমি এখানে একটা মনে করেন যা শুধু একটা পেজ নেই, আমরা পরবর্তীতে যে স্টেপগুলোতে আগাবো সেইগুলা হচ্ছে সেলস ফানেল, ওয়েবিনার ফানেল, মেম্বারশিপ ফানেল, ঠিক আছে? এইসব ফানেলগুলো যে পরবর্তীতে এখন এক এক করে দেখতে থাকবো। আমি ডিজাইন পার্ট আর খুব বেশি একটা দেখাবো না। যদি আপনাদের কোনো দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার আপনারা দেখা যাচ্ছে বাসায় প্র্যাকটিস করতেছেন, কোনো একটা সেকশন হয়তো ডিজাইন করতে পারছেন না, যে এই ডিজাইনটার, কারণ দেখা যাচ্ছে আমি যদি পার্টিকুলার আজকের আপনারা আজকে যে প্রবলেমটা আমাকে দিছিলেন সকালে, এইটা এইখানে আমি আমার কাছে যেটা মনে হয়েছে ডিজাইনটা দেখার পরে, যে আপনাদের কাছে যেটা সব থেকে প্রবলেমের বিষয় হতে পারে সেটা হচ্ছে এই কাউন্টডাউন টাইমারটা। যদিও আমি খুব হালকা ভাবে এই এলিমেন্ট সম্পর্কে বলছিলাম। আর সব থেকে বড় প্রবলেম হয়তো বা এই ডিজাইনটা দেখে আপনারা যে জন্য মেসেজ দিচ্ছেন, এইখানে যেমন এইটাকে কিভাবে মাঝামাঝি পর্যায়ে নিয়ে গেল,
হয়তোবা এইটাই আপনাদের মেন প্রবলেম হতে পারে। তো এরকম টাইপের, এখন এরকম প্রবলেমের ক্ষেত্রে আমার তো পুরো পেজটা ডিজাইন করে দেখানোর থেকে এই পার্টিকুলার এই এরিয়াটুকুনো দেখানোটাই হচ্ছে বেটার, কারণ আপনারা বাকি অংশ তো ডিজাইন করতে পারবেন, তাই না? তো এরকম ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেসব ফানেলগুলো ডিজাইন, মানে যখন সেলস ফানেল ডিজাইন করব বা মেম্বারশিপ ফানেল ডিজাইন করব, আমরা এইখানে প্রিমেড যে টেমপ্লেট গুলো আছে এইসব টেমপ্লেট নিয়েই ডিজাইন করে করে আগাবো। এতে কি হবে, আমরা টেকনিক্যাল পার্ট গুলাকে বেশি ফোকাস করতে পারবো এবং আমাদের যে ডিজাইন পার্ট সেটাতে ফোকাসটা আমাদের কম দিলেও হচ্ছে এখন, কারণ ডিজাইনের বিষয়টা আপনারা যত দিনে দিনে প্র্যাকটিস করতে থাকবেন তত বেশি আপনারা শিখতে থাকবেন। এটার সাথে কি আপনারা একমত? কারণ আমি যদি এখন মনে করেন সেলস ফানেল একটা ডিজাইন করতে যাই, একটা সেলস ফানেলে যদি আমাদের সেলস পেজ, অর্ডার পেজ, তারপরে ওয়ান টাইম অফার পেজ, অর্ডার কনফার্মেশন পেজ, থ্যাংক ইউ পেজ, এতগুলো পেজ যদি 1 2 3 4 5 এরকম 4-5 পেজের যদি কোনো একটা ফানেল বানাতে যাই, তখন কিন্তু আমরা 2 থেকে 3 দিনেও কভার করতে পারবো না ক্লাসের মধ্যে যদি আমরা ডিজাইন করতে শুরু করি। ডিজাইন যেহেতু, আমি আবারও বলতেছি, ডিজাইন যেহেতু আপনারা মোটামুটি শিখে গেছেন, সো দ্যাট আপনারা যে কোনো ডিজাইনই এখন পারবেন আপনারা। বরং আমি যেটা করতে পারি, আমি আপনাদেরকে এখন ধীরে ধীরে মিডিয়াম কম, মানে আপনারা একেবারে বেসিক ডিজাইন করা শিখছেন, আমি আপনাদেরকে এখন ধীরে ধীরে মিডিয়াম কমপ্লেক্স ডিজাইন হয়তো বা প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে গ্রুপে দিয়ে দিতে পারি, যে এই পেজগুলা ডিজাইন করে করে আপনারা হাত পাকান। ওইগুলা করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, সেই যে প্রবলেমের পার্টটা ক্লাসে দেখা যাচ্ছে যে ওই প্রবলেমের পার্টটা হচ্ছে আমি ফিক্স করে করে দিচ্ছি আপনাদেরকে। আই থিংক এটা হচ্ছে বেটার সলিউশন হবে। আপনারা কি বলেন? ভাই আপনার কথাই ঠিক ভাই, এইভাবে চললে আমাদের ভালো হবে, আপনারও সুবিধা আমাদেরও সুবিধা। হ্যাঁ, কারণ আমি যদি এখন পেজ ডিজাইন করা শুরু করি, সেলস পেজ, অর্ডার পেজ, তাহলে পরে কিন্তু হচ্ছে এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু হুম। প্রত্যেকটা পেজে যখন আমি টেমপ্লেট হিসেবে নেব, তখন কেন নিচ্ছি, এই পেজের কাজ কি, এই সব বিষয়গুলোতে বরং আরো ফোকাস করাটা বেটার হবে। আর আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আমি এই পর্যন্ত রেখেই শেষ করে দিব, এবং হচ্ছে কিছুটা আপনাদের সাথে আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমি দেখাচ্ছি যে অলরেডি হচ্ছে 8টা বাজতে চললো, আর 7 মিনিট বাকি আছে। 8টা বা 8টা 10-এর ভিতরে শেষ করে দিব, কারণ আমার আজকে হচ্ছে একটা পেন্ডিং কাজ আছে ক্লায়েন্টের, প্লাস হচ্ছে ক্লায়েন্টের সাথে মিটিং আছে একটা, যার জন্য দেখা যাচ্ছে যে আমাকে দ্রুত আর কি লিভ করতে হবে আজকে। তো এখন আপনারা বলেন যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা আজকে, মানে এখন পর্যন্ত আপনারা যা যা শিখছেন এইগুলাতে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে কোশ্চেন করেন, আমি সেই কোশ্চেনের উত্তরগুলা সহজে দেওয়ার চেষ্টা করি। হ্যালো। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, বলছি আসলে আমরা প্রবলেম গুলো তো এভাবে একটা একটা করে ফাইন্ড আউট আমরা আসলে করতে পারবো না। আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেন, আমরা একটা কাজ করি সেই, এবং ওই কাজটাকে নিয়ে আমরা হচ্ছে আগামীকাল আপনি যেটা আমাদের হচ্ছে একটু ওইটা নিয়ে আলোচনা করে দেন। প্রথমে একটা ওইটা নিয়ে আলোচনা করি, যে তারপরে আমাদের একটা নতুন টাস্ক যদি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হয়। ধন্যবাদ ভাই আপনার সাজেশনের জন্য। তার মানে আপনি বলতেছেন যে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিতে, সেই হোমওয়ার্ক ওয়াইজ আপনারা হচ্ছে কাজ করবেন, তারপরে হচ্ছে সেটাতে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে জি জি জি। যদিও আসলে আমার, আমরা তো আমরা কাজ দেখলাম, দেখার সাথে সাথে কিন্তু আমরা আমি বুঝতে পারছি না যে আসলে এটা আমরা পারবো কি পারবো না। আমরা যখন হাতে কলমে কাজ করব, তখন এটাকে আমরা হচ্ছে সরাসরি আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেম কতটুকু হচ্ছে বা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই।
বুঝতে পারছি আপনার কথা। তাহলে পরে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখায় দিই, সেটা হচ্ছে এই যে অপটিন পেজটা, আপনাদেরকে তাহলে আমার হোমওয়ার্ক দেওয়াটা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে অপটিন পেজটা আমরা ডিজাইন করছি, এইখানে যেমন অপটিন ফর্মটা আমাদের এইখানে আমরা পেজের ভিতরেই ডিজাইন করছি। অনেক সময় আপনারা এরকম টাইপের পেজ পেতে পারেন, এরকম টাইপের পেজ পেতে পারেন যেখানে আপনার হচ্ছে বাটন আছে, এই বাটনে ক্লিক করার পরে এই যে এখানে একটা পপ আপ আসলো, এই পপ আপে আপনার কাছে হচ্ছে অপটিন পেজ, অপটিন ফর্মটা আছে। এরকম ক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন এই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? তাহলে পরে আমি আপনাদেরকে সেই অনুযায়ী একটা কমপ্লিট অপটিন ফানেল কালকে হোমওয়ার্ক হিসেবে আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। ডিজাইন আমি আপনাদেরকে হচ্ছে চ্যাটে দিয়ে দিব। সো আপনারা অপটিন পেজের মানে অপটিন পেজের ডিজাইনটা ওইরকম ভাবে ডিজাইন করে আপনারা হচ্ছে কমপ্লিট ফানেল বানাইলেন। এখন অপটিন ফানেলটা বানাইতে গিয়ে আপনার কয়টা স্টেপ লাগবে আপনারা কিন্তু অলরেডি জানেন যে কি কি স্টেপ আপনাদেরকে নেওয়া লাগবে। একটা হচ্ছে অপটিন পেজ আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। ওকে, সো আমি মনে করেন এই টেস্ট পেজের এই না এই ডে 4 এর ভিতরে করি। ডে 4 এর ভিতরে আমি এখানে আসতেছি, এ হচ্ছে আমাদের ডে 4। এখন মনে করেন এই পেজটা যদি আমাদের প্রিভিউতে থাকে, কাজের জন্য ক্লায়েন্ট বারবার মেসেজ দিতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এইখানে মনে করেন এই বাটনটা ক্লিক করলে আমরা যেমন ওই যে স্যাম্পলটা যে দেখালাম এখনই আপনাদেরকে, ওইখানে বাটনটাতে ক্লিক করছিলাম আমার সামনে পপ আপ এসেছিল। এই জন্য আমাকে কি করতে হবে, বাটনে একটা অ্যাকশন দিতে হবে, বাটনের সেটিং থেকে সেট অ্যাকশন, এই যে ওপেন দা পপ আপ। আমি যখন এই ওপেন দা পপ আপ অ্যাকশনটা সেট করে দিব, তখন এইবার দেখেন আমি যদি এই বাটনটাতে ক্লিক করি আমার সামনে একটা পপ আপ চলে আসছে, কিন্তু এখন এই পপ আপটাতে কি অবস্থায় আছে, একদম ফাঁকা। এই পপ আপটা আমরা ডিজাইন করতে পারবো। এই ডিজাইন করে যদি এইখানে আমরা অপটিন ফর্ম দিই, যেমন দেখেন এই পপ আপটা আমরা কিভাবে এডিট করব সেটার জন্য আমাদের এই যে উপরের যে মেনু বার, এখান থেকে পপ আপে আসার পরে আপনি শো পপ আপে ক্লিক করবেন। শো পপ আপে ক্লিক করার পরে এই যে জায়গাটুকু পাচ্ছেন, এইটা মনে করেন আপনার পপ আপের সেকশন। এইখানে যেমন আপনার এইটা একটা সেকশন, এখানে পপ আপের ক্ষেত্রে এইটা একটা সেকশন। এই পপ আপ থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনি এই পপ আপ এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলেই বের হয়ে যাবেন। আবারও যেতে হলে এই উপরে মেনু বার থেকে পপ আপে যাবেন। এখন এই পুরো যে জায়গাটা আমি এই এখন যে যতটুকু জায়গায় পপ আপ দেখা যাচ্ছে এইটুকুকে এডিট করতে হলে আইদার আপনি এডিট পপ আপ সেটিংসে যাবেন, গেলে পরে উপরে নিচের প্যাডিং, ডানে বামের হচ্ছে প্যাডিং, এগুলো আপনি এখান থেকে, বা আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, এইসব জিনিসগুলো আপনি এখান থেকে, বর্ডার শ্যাডো ট্যাডো এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এইটা একটা, এটা হচ্ছে পপ আপের, পপ আপ বলতে পপ আপের যে সেকশনটা, এই সেকশনটুকুনো সেটিং হয় এই এডিট পপ আপ সেটিং এ এখানে ক্লিক করবেন, অথবা পপ আপের এইখানে যে নিচে যে অপশনটা আছে এডিট সেটিং, এইখান থেকেও আপনি সেম অপশনটা পাবেন। তাইলে পরে এইটা হচ্ছে কি আমার পপ আপের সেকশন। তার মানে কি এই যে গ্রিন যে সেকশনটা আমরা পাচ্ছি এরকম একটা সেকশন হচ্ছে এই শো পপ আপের এই এরিয়াটা। এই সেকশনের ভিতরে আমরা যেমন রো নিতে পারতাম, এখানেও আমরা রো নিতে পারবো। অ্যাড নিউ রো ক্লিক করলে আমরা রো যেভাবে নিই ওইভাবেই নিতে পারবো। এখন এই জায়গায় আমাদের ডিজাইন কেমন হবে, এইখানে মনে করেন আমরা যেভাবে আমাদেরকে চাইতেছি আমরা সেইভাবে আমাদের পপ আপটাকে ডিজাইন করতে পারবো। দিয়ে এইখানে আমরা একটা বাটন দিব। এখন কথা হচ্ছে আমাদের পেজের বাটনটার কাজ হচ্ছে পপ আপকে ওপেন করা, আর পপ আপে যে বাটনটা থাকবে তার অ্যাকশন তাহলে কি হবে বলেন তো, দেখি আপনাদের জেনারেল নলেজ থেকে আপনারা বলেন দেখি। এইখানে আমি হচ্ছে বাটন অ্যাকশনটা তাহলে কি দিব, হ্যাঁ, বাটন অ্যাকশনটা হবে আপনার হচ্ছে থ্যাংক ইউ পেজের। না না না, এইখানে
দেখেন আমরা তো অপটিন পেজ বানাচ্ছি তাই না? এইখানে এই আমার পেজের ভিতরকার বাটনটা আমার করতেছে পপ আপ কে ওপেন, আর পপ আপে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে লিড তৈরি করেন, কালেকশন করা। তাহলে এখানে তো এটা ফর্ম, তাহলে এই ফর্মটাকে ও সাবমিট করতে হলে অবশ্যই বাটনের অ্যাকশন আমার সাবমিট হবে। এখন সাবমিট যদি হবে, জি। হ্যাঁ, এখন যদি আমার এইগুলা কিছু নাই, আমার কাজ হচ্ছে পপ আপে যে বাটনটা আছে সেই বাটনটা কাজ হচ্ছে আমাদেরকে রিডিরেক্ট করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া। তাহলে গো টু ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমি সেখানে ওয়েবসাইটটা লিংক দিয়ে দিতে পারি। আমি যদি মনে করি এই বাটনে ক্লিক করলেই গো টু নেক্সট স্টেপ অফ দ্য ফানেল হবে, মানে এইটার এই অ্যাকশনটার মিনিং হচ্ছে এই বাটনে ক্লিক করলে এই ফানেলে এই স্টেপটার পরে যে স্টেপটা অবস্থান করবে সেই স্টেপে নিয়ে যাওয়া। তো এই কাজগুলা করবে। তো এখানে যেহেতু আমরা ফর্ম বানাচ্ছি, এটাকে যেহেতু আমরা ফর্ম হিসেবে কাজ করছি, তাহলে পরে এটা অবশ্যই বাটন অ্যাকশন আমার হচ্ছে সাবমিট ফর্ম হবে। ওকে, এখন এইখানে আমি আপনাদেরকে একটা বেসিক ফর্ম বানানো শিখাইলাম। আপনারা আপাতত বেসিক ফর্মই বানান। এইখানে যে ফর্মটা আছে এই স্কেলিং উইথ, এইখানে যেমন ডিজাইনটা আছে পপ আপের, এই ডিজাইনটা করতে গেলে এটা আপনাদেরকে আমার দেখাই দিতে হবে। এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে এই পপ আপটা ডিজাইন করে দেখাবো। আজকে যেহেতু আমার এমনিতে একটু টাইমের শর্ট আছে, সো দ্যাট আমি আজকে এটা ইগনোর করে গেলাম। ঠিক আছে ভাই? এই পেজটা আমার ডিজাইন করা, আমারই ক্লায়েন্টের। আচ্ছা, তাহলে পরে আপনি আপনাদের জন্য হোমওয়ার্ক খুঁজে একটু দাঁড়ান, আপনাদেরকে দেওয়া যায়। যেহেতু আপনারা এখন পাকাপোক্ত ডিজাইনার হয়ে গিয়েছেন, তাহলে আপনাদেরকে এখন একটু জটিল জটিল কাজ দেওয়া উচিত। দেখেন, এই ডিজাইনটা করতে পারবেন না? ইজি। এইটা দিয়ে দিলাম, তারপরে এই পেজটা ডিজাইন করাটা আপনাদের জন্য ইজি। এইখানে এই পেজে কি করবেন, এই পেজে আপনারা হচ্ছে এই বাটনে ক্লিক করলে আপনাদের সামনে পপ আপ আসবে। আপনারা যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নেম, এইগুলা যা যা তথ্য আপনি কালেক্ট করতেছেন সেই তথ্যগুলা আপনি হচ্ছে ওই পপ আপের ফর্মে দিবেন। এইটাকে আপনি হচ্ছে আপনার অপটিন পেজের প্রথম পেজ হিসেবে ব্যবহার করবেন, এবং এই ছবিটাকে আপনি, এই পেজটাকে আপনি থ্যাংক ইউ পেজ হিসেবে ডিজাইন করবেন। ঠিক আছে? এই এই দুইটা মিলে আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম যে আপনাদেরকে, যে এইটা হবে আপনাদের অপটিন পেজ হিসেবে কাজ। আর আগে যে পেজটা দিলাম সোলার রিলেটেড, ওইটা আপনাদের এমনি নরমালি একটা অপটিন পেজ হিসেবে ডিজাইন করতে দিছি। ওইটার সাথে আপনারা যদি মনে করেন যে অন্য একটা থ্যাংক ইউ পেজ নিবেন, বা আপনাদের যেসব প্রিমেড টেমপ্লেট আছে থ্যাংক ইউ পেজের, সেরকমই একটা থ্যাংক ইউ পেজ অ্যাড করে দিবেন, সেটা আপনারা করতেই পারেন। এই হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এখানে মূলত দুইটা হোমওয়ার্ক আমি দিয়েছি। সো দুইটা হোমওয়ার্ক আপনাদেরকে দিলাম। একটা হচ্ছে এই ফানেলটা বানানো, আরেকটা হচ্ছে ওই সোলার ফানেলটা বানানো। এই দুইটা হোমওয়ার্ক আপনাদের থাকলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে ক্লাস আমি নিব না, শনিবারের দিন আমি আপনাদের আবার ক্লাস নিব। ঠিক আছে? এই কালকে ক্লাসটা আমি নিচ্ছি না আপনাদেরকে, যাতে একটু প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট বোঝার সময়টা পান যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। সেইগুলা কাটায়ে আমরা আবার 28 তারিখে শনিবারের দিন হচ্ছে আমরা আবার ক্লাসে বসবো। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।